আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের মার্চ মাসের ২৫ তারিখ বিকালবেলা এই ভিডিওটা করছি। প্রতি বছর মার্চ মাস যখন আসে, আমরা তখন ২৬শে মার্চের যে স্বাধীনতা দিবস, এটি নিয়ে উদ্বেলিত থাকি। এই দিন উদযাপনের জন্য অর্থাৎ ২৬শে মার্চ উদযাপনের জন্যে আমাদের সেনাবাহিনী তাদের বাৎসরিক মহড়া দেখায়, কুচকাওয়াজ প্রদর্শন করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটি যথাযথভাবে পালিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্ম আমরা জানি যে ১৯৭১ সনের ২৬শে মার্চ তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। এটি আমাদের স্বাধীনতা দিবস। এখন এই স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট কী? এটা নিয়ে আসলে আমরা খুব অল্প মানুষই চিন্তা ভাবনা করি। যারা ইতিহাসের ছাত্র তারা পড়েন, জানেন, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে এই যে ২৬শে মার্চ, এটার যে ভাব, এটার যে গাম্ভীর্য, আর এটার প্রেক্ষিতে দেশপ্রেম তৈরি হওয়া, আর ২৬শে মার্চকে কেন্দ্র করে যে একটা মহান মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের যে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা অস্ত্র হাতে লড়াই করেছেন, মহান মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন, বীরত্বের সঙ্গে যারা লড়াই করেছেন, আর যুদ্ধ করতে করতে অনেকে বীর শ্রেষ্ঠ হয়ে গেছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে আত্মাহুতি দিয়েছেন, শহীদের তালিকায় তাদের নাম আছে, বা অনেকের নামও আমরা জানি না। বলা হয়ে থাকে এই যুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন মাত্র ৯ মাসের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে। এই হৃদয় বিদারক দৃশ্য এখনো আমাদের চোখে ফুটে ওঠে যখন আমরা পটুয়া কামরুল হাসানের যে চিত্রগুলো আমরা দেখি। ১৯৭১ সনে আমরা যখন সাইমন ড্রিংয়ের যে ছবিগুলো, কাহিনীগুলো আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখি, জহির রায়হানের যে চলচ্চিত্রগুলো, স্টপ জেনোসাইড, এই ডকুমেন্টারিগুলো আমরা যখন দেখি, পরবর্তীতে যখন আবার সেই যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, অরুণোদয়ের সূর্য সাক্ষী কিংবা ওরা ১১ জন, এই চলচ্চিত্রগুলো যখন আমরা দেখি, হৃদয়ের মধ্যে হু হু করে ওঠে। আপনারা নিঃসন্দেহে জানেন যে এই আজকের এই দিনে যে ভিডিওটি করছি, এই দিনে ১৯৭১ সনে এই ঢাকা শহরে মানুষ যখন নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এখনকার ঢাকা আর ১৯৭১-এর ঢাকা এক নয়, ছোট্ট একটা শহর, প্রাদেশিক শহর, অল্প কিছু মানুষ বসবাস করেন। এখন ২.৫ কোটি মানুষ, তখন কত মানুষ ছিল? ১০ লাখ, নট মোর দ্যান দ্যাট, তাও হয়তো ছিল না। তো সেই মানুষগুলো আসলে তখন টেলিভিশন, ঢাকা শহরে ২-৩ হাজার টেলিভিশন ছিল কিনা জানা নাই, তাও আবার মানে কয়জন চালাতো? মানুষজন ৮টা, ৮:৩০টার মধ্যে সব ঘুমিয়ে পড়তো। আমরাই তো এই ঢাকা শহরে যখন আসছি, তখন ১০টার পরে আমাদের আসলে কোনো বাড়িতে আগুন জ্বলতো না, বা কোনো বাড়িতে মানে যাকে বলা হয় বৈদ্যুতিক বাতি বা মোমবাতি জ্বলতো না। কিছু ছাত্রছাত্রী ছিলেন যারা হেরিকেন জ্বালিয়ে, তারপরে বা তাদের রুমে যদি ইলেকট্রিসিটির বাল্ব থাকে, সেটা সেই বড় বাল্ব না, ওটাকে আবার ডিম লাইট, মানে যাকে বলা হয় যে রিডিং লাইট, সেই টেবিল লাইট, সেটা জ্বালিয়ে তারা পড়াশোনা করতো, যাতে মানে আশেপাশের লোকের কোনো অসুবিধা না হয়। তো সেই ৭১ সনের মার্চ মাসের যে ২৫ তারিখ রাত 11:30টার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আজকের যে ক্যান্টনমেন্ট থেকে
হাজার হাজার সৈন্য, সশস্ত্র সৈন্য তারা বের হয়ে এলো। বের হয়ে এসে কোনো কথা নাই বার্তা নাই, এই যে রাজারবাগ যে পুলিশ ফাঁড়ি, যেখানে বাঙালি পুলিশ ছিল, পাকিস্তানি পুলিশ সেখানে ছিল না, এসে সেই পুলিশের উপর, তারা ঘুমন্ত পুলিশ, তারাও ঘুমাচ্ছিল, অল্প কয়েকজন হয়তো পাহারা দিচ্ছিল, বাকি সবাই ঘুমাচ্ছিল, নির্বিচারে গুলি। তারপরে তারা চলে গেল পিলখানাতে, বিডিআরের সদর দপ্তরে, যেটার তৎকালীন নাম ছিল ইপিআর। সেখানে গিয়ে গুলি। আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, জহুরলোক হল, ওটার নাম ছিল ইকবাল হল, মহিলাদের রোকেয়া হল, সেখানে ঢুকে গুলাগুলি। এরপর পুরনো ঢাকার বিভিন্ন এলাকা থেকে ইচ্ছা মতো আগুন লাগালো, গোলাগুলি করলো। কেবলমাত্র এক রাতে, ওই সময় ঢাকাতে 10,000 লোককে তারা মেরে ফেলল। তো বোঝার চেষ্টা করেন যে বলা হয় 9 মাসে কি করে 30 লাখ লোক শহীদ হয়। আরে বাবা, 1 ঘন্টা পাকিস্তান সেনাবাহিনী মাত্র 1 থেকে 1.5 ঘন্টা 3টে স্পটে 4টে স্পটে একসঙ্গে অপারেশন চালিয়ে 1 থেকে 1.5 ঘন্টা 10,000 লোকের মেরে ফেলেছে। 1 ঘন্টায় যদি তারা 10,000 লোক মারতে পারে, 30 লাখ লোক মারতে তাদের 9 মাসে খুব বেশি সময় লাগে? এই যে দেখেন, এতদিন যাবৎ দুটো পরাশক্তির যুদ্ধ হচ্ছে, ইরানের যুদ্ধ হচ্ছে আর ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে। এখনো পর্যন্ত এই যুদ্ধে মৃতের সংখ্যা, ইরানে তারা বলছে সরকারিভাবে 1500 মারা গেছে, আর ইসরায়েলও এরকম হয়তো 1400-1500 মারা গেছে। এত কিছুর পরেও কিন্তু এই 25শে মার্চ তারিখে ওইভাবে কোনো ভবনের উপর বোমা পড়েনি, ওইভাবে কোনো গ্রেনেড হামলা হয়নি, ওইভাবে কোনো মিসাইল আসেনি, কিন্তু ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে স্পট ডেথ 10,000 লোককে মেরে পাশাপাশি একটু সাজিয়ে রেখে একবার একটু মস্তিষ্কে চিন্তা করেন তো যে পাকিস্তানি হানাদার বাহিনী কতটা নির্মম, কতটা পাষণ্ড, কতটা জঘন্য হলে এই কাজ করতে পারে। এবং তখনকার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের প্রস্তুতি ছিল, এর কারণ হলো তারা 1952 সন থেকে প্রস্তুতি নিচ্ছে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বলা হয় রাজনীতির মহাকবি, যাকে বলা হয় রাজনীতির হ্যামিলনের বাঁশিওয়ালা, যাকে বলা হয় সেই লড়াই সংগ্রাম আন্দোলনের ধ্রুপদী, ক্লাসিক্যাল মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞ, তিনি যখন দাঁড়ান বা মঞ্চে দাঁড়াতেন, তখন সেখানে মনে হতো যেন একটি চিত্রপট আঁকা হয়ে গেছে। তিনি যখন হাঁটতেন, মনে হতো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষটি হাঁটছে। তিনি যখন কথা বলতেন, মনে হতো সঙ্গীতের সুর মূর্ছনা, রাজনীতির সঙ্গীতের সুর মূর্ছনার সঙ্গে অগ্নি যুক্ত হয়ে, আগুন যুক্ত হয়ে মানুষের মনে দ্রোহ সৃষ্টি করে দিচ্ছে। তিনি যখন তাকাতেন, তিনি যখন আঙুলের ইশারা করতেন, তিনি যখন দুহাত বাড়িয়ে দিতেন, মানুষের কলিজার মধ্যে উথাল পাতাল ঢেউ শুরু হয়ে যেত এক দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুকে স্পর্শ করার জন্য। এই মোহময়তা নিয়ে তিনি পুরো জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তিনি পুরো দেশ এবং জাতিকে স্বাধীনতার স্বপ্নে বিভোর করেছিলেন। তিনি আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে বাঙালির যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে এতটা প্রবল করে তুলেছিলেন যে মানুষ যার যা কিছু রয়েছে সেগুলো নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। যেভাবে
মানে আপনাকে যদি মানে এরকম একটা ইনজেকশন দেওয়া হয়, যে ইনজেকশন দিলে আপনি আত্মহত্যার জন্য পাগলামি করবেন, যে ইনজেকশন দেওয়ার জন্য আপনি নদীতে ঝাঁপ দেওয়ার জন্য পাগলামি করবেন, যে ইনজেকশন দেওয়া হলে আপনি মরে যাওয়ার জন্য পাগলামি করবেন, ঠিক তদ্রূপ বঙ্গবন্ধু পুরো জাতিকে এইরকম ইনজেকশন দিয়েছিলেন যে মানুষ স্বাধীনতা লাভের জন্য, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, রাজাকার আলবদর আর শামসদের ঘৃণা করার জন্য রীতিমতো পাগলামি শুরু করেছিল। এবং সেই পাগলামি শুরু হয়েছিল সেই ৭০ সনের নির্বাচন থেকে। ৬৯-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটে যে ৭০-এর সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাবেন তিনি। যখন তার সঙ্গে মুনাফিকি করা হলো, বেইমানি করা হলো, আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করা হলো, মানুষ গর্জে উঠল। এবং সেই গর্জন এমন গর্জন হয়ে গেল যে পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়ার পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারা বুঝলো এ জাতির যে দিকপাল বঙ্গবন্ধু, একে যদি দুনিয়া থেকে সরানো যায় তাহলে হয়তো তারা বাঁচতে পারবে। আর এই বুদ্ধিটা, দুষ্ট বুদ্ধিটা আসছিল আইয়ুব খানের মাথায়। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা রুজু করলেন, অ্যারেস্ট করলেন, ঢাকা ক্যান্টনমেন্টে তাকে বন্দি করলেন, বিচার চলছিল। তিনি যখন ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় তাকে উদ্ধার করার জন্য, তার মুক্তির জন্য এই রাজপথ প্রকম্পিত হলো। আর সেই প্রকম্পনে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এবং সেই গণ অভ্যুত্থানে 10 বছরের স্বৈরশাসন এবং স্বৈরশাসক উভয়ের পতন হলো। নতুন স্বৈরশাসক এলো ইয়াহিয়া খান। তিনি একটি নির্বাচন দিতে বাধ্য হলেন। কিন্তু ওই যে নির্বাচনের পর দেখলেন যে আরে এটা রীতিমতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। এবং বঙ্গবন্ধুর মতো মানুষ যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়, তার যে বজ্রকণ্ঠ, তার যে সাহস, তার যে শক্তি, তার যে জনসমর্থন, তছনছ হয়ে যাবে সবকিছু। তার প্রেক্ষিতে গড়িমসি শুরু করা হলো। ফলে ৭০-এর সেই নির্বাচনের ফলাফল নিয়ে ৭১ পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পর্যন্ত মানুষের বিক্ষোভ বাড়তে থাকলো। মার্চে এসে এটা বিস্ফোরণের পর্যায়ে চলে গেল। ছাত্র সংগ্রাম পরিষদ পাগল হয়ে গেল। তারা বলল স্বাধীনতা যুদ্ধ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ মাসের 2 তারিখ 1971 সনের ছাত্ররা আসম আব্দুর রবের নেতৃত্বে পতাকা উত্তোলন করলো। তার আগে তারা একটা পতাকার ডিজাইন করলো সিরাজুল আলম খানের পরিকল্পনাতে। তারপরে তারা সবাই সদল বলে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বাসভবন 32 নম্বরে, যারা এই যে এখন ভেঙে ফেলেছে। এই 32 নম্বরে হাজার হাজার মানুষ ভিড় করলো এবং সবাই বলল বঙ্গবন্ধুকে যে এই পতাকা আপনার নিজ হাতে আপনার ভবনে উড়াতে হবে। মার্চ মাসের 3 তারিখে বঙ্গবন্ধু সেই পতাকা উড়ালেন এবং সেই দিন থেকে আজ অবধি এটিকে বলা হয় জাতীয় পতাকা দিবস। উত্তাল হয়ে গেল বাংলাদেশ, স্বাধীনতার ধ্বনি উঠে গেল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আর কোনো কথা নেই, নো পয়েন্ট অফ রিটার্ন। এরপর এলো 7ই মার্চ। 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, ইটস এ ম্যাগনা কার্টা, রাজনীতির ম্যাগনা কার্টা, রাজনীতির মহাভারত, রাজনীতির ইলিয়াড অডিসি, রাজনীতির শাহনামা। পাকিস্তান কাঁপা শুরু করলো, ট্রাম্বলিং উইথ ফিয়ার। বাঙালি প্রস্তুতি নিচ্ছে মুক্তিযুদ্ধের। রাজনৈতিক দলগুলো একত্র হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে কে কোথায় কীভাবে যুদ্ধ করবে সব পরিকল্পনা ফাইনাল। গেরিলা যুদ্ধ, ভারতের সাথে সম্পর্ক, তারপরে শেষে রাজনৈতিক বিষয় থেকে শুরু করে সব কিছু হচ্ছে। আর অন্যদিকে বাঙালিকে মেরে ফেলার জন্য, বঙ্গবন্ধুকে মেরে ফেলার জন্য ক্যান্টনমেন্টে গোপন চক্রান্ত হচ্ছে। আর তারই প্রেক্ষিতে 1971 সনের মার্চ মাসের 25 তারিখ
রাত্রি 11টার সময়, 11:30টার সময়, 11:30 ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে এই যে গণহত্যা চালালো, নাম দিল অপারেশন সার্চ লাইট। সার্চ মানে লাইট, আলো খুঁজে বের করার যে পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে পুরো ঢাকা শহরকে ও রাতে অন্ধকার করে দেওয়া হয়েছিল, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। তো ওই যে পাকিস্তান রাজাকার আলবদরদের যে আবাসভূমি, এই পৃথিবীর সমস্ত আলো নিভিয়ে দিয়ে তারা বুলেটের আগুন ছুঁড়েছিল, তারা বন্দুকের আগুন জ্বালিয়ে দিয়েছিল, তারা বোমার আগুন জ্বালিয়ে দিয়েছিল, মানুষের রক্তের হোলি খেলা শুরু করেছিল, এবং আহত এবং আর্ত এবং নিহতদের যে কান্না, স্বজনদের কান্না, আর্তচিৎকার, এটাকে তারা উৎসবে পরিণত করেছিল। এই নির্মমতার প্রেক্ষিতে 26 তারিখেই বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। রাজনৈতিক নেতৃত্ব 27 তারিখে, 26 তারিখে মুক্তিযুদ্ধের এই প্রস্তুতি তারা শুরু করে, এবং সেই অনুযায়ী তারা সব ব্যবস্থা নেয়। এর সঙ্গে 27 তারিখে বেশ কয়েকটি ক্যান্টনমেন্টে বাঙালি কর্মকর্তা যারা আছেন তারা বিদ্রোহ করেন। তার মধ্যে 27 তারিখে কালুরঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সে ঐতিহাসিক উই রিভোল্ট, এটা দিয়ে যে শুরু হলো, সেটা একটা সুন্দর সমাপ্তি হলো 1971 সনের 16ই ডিসেম্বর। আমরা বিজয়ী, আমরা স্বাধীন, আমরা সার্বভৌম। আমাদের সব আছে, দেশ আছে, পতাকা আছে, মানচিত্র আছে, সব কিছু আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, মুক্তিযুদ্ধ আছে। এইগুলোকে ধারণ করে বাকিটা জীবন বাঁচতে চাই। এই ভূখণ্ড সুন্দর থাকুক, তার সঙ্গে সঙ্গে যারা আমার এই মাতৃভূমিতে রক্ত ঝরিয়েছে, আমাদের মানুষকে হত্যা করেছে, যারা 25শে মার্চ ঘটিয়েছে, অপারেশন সার্চ লাইট ঘটেছে, কিয়ামত পর্যন্ত তাদের বিচার চাই। তাদেরকে ঘৃণা করতে চাই, তাদেরকে পরিহার করতে চাই, তাদেরকে বর্জন করতে চাই। যেখানে রাজাকার আছে, যেখানে আলবদর আছে, যেখানে শামস আছে, যেখানে পাকিস্তান আছে, ওখানে আমি যাব না। ওখানে আমি যাব না, এই দৃঢ়তা নিয়ে আমি বাঁচতে চাই, এবং আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আমার এই যে আদর্শ, এটা আমি ঢুকিয়ে দিতে চাই। এই প্রত্যয় নিয়েই একটি জাতি গঠন হোক, একটি জাতি বেড়ে উঠুক, এবং একটি জাতি সভ্য হোক, এবং পৃথিবীর সভ্যতার ইতিহাসে তারা নাম লেখাক, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।